আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি টপিক শিখব। সেই টপিকটি হচ্ছে যে আমরা কোর্স করছি, মিজানের কোর্স করছি। সেই মিজানের কোর্স থেকে আজকে নতুন টপিকটা হচ্ছে ফেইলে মুজারি। ফেইলে মুজারিটা আমরা শিখব যে ফেইলে মুজারিটা কিভাবে তৈরি করতে হয়, ফেইলে মুজারিটা কিভাবে আসে, আমরা কিভাবে শিখতে পারি ফেইলে মুজারিটাকে। আচ্ছা, ফেইলে মুজারিটার কাজ কি? ফেইলে মুজারিটা আমরা একটু আগে বলে নিই। ফেইলে মুজারিটার কাজ হচ্ছে যে আপনি বর্তমান ও ভবিষ্যতের আরবি ভার্ব তৈরি করতে চান, বর্তমান ও ভবিষ্যতের আরবি ভার্ব তৈরি করতে চাচ্ছেন। তো এই বর্তমান ও ভবিষ্যতের আরবি ভার্বগুলো তৈরি করবেন কিভাবে, সেটা কোত্থেকে তৈরি হয়, সেই নিয়মটা আমরা আজকে শিখব। এখানে আমরা শুরুতে এখানে শিখতে যদি চাই, আমরা যদি এখানে একটু লিখে দেখাই, যে আমরা প্রথমে বলি যদি যে ফাআলা, ফাআলা এর মানে সে করলো, অর্থ হবে সে করলো, সে করলো, মানে কাজটা অতীতকালে বোঝানো, ঠিক না? আমরা এটা সুন্দর করে শিখেছি, তিন চারটা পার্ট করে এখানে আমরা পার্ট হিসেবে শিখেছি। আমরা এখন এটাকে বর্তমান ভবিষ্যতে আমরা ভার্বগুলো তৈরি করতে, হ্যাঁ, অতীতকালের ভার্ব কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানি, এবং ইসবাত, নফি কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা শিখেছি। এখানে সুন্দর করে আমার ভিডিওতে বড় লং টাইম ভিডিও দেওয়া আছে, 50 মিনিট 48 মিনিট এরকম করে দেওয়া আছে। আপনার সেই ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করি এই জিনিসগুলো আপনাদের মাথায় আছে। আর যারা নতুন দেখবেন অবশ্যই আপনি সেই পুরনো ভিডিওগুলো দেখে তারপরে আমার এই ভিডিওটা দেখবেন, হয় কিন্তু এই জিনিসটা আপনার মাথায় কোনো মতেই কাজ করবে না যে কীভাবে হচ্ছে। হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড, আপনাকে ধন্যবাদ। কিন্তু এখন আপনি যদি বেসিক সহ শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে সে পিছনের ভিডিওগুলো দেখে তারপরে এই জিনিসগুলো আরম্ভ করতে হবে, তাহলে আপনার কাছে ইজি হয়ে যাবে কিভাবে আপনি এই ফেলে মুজারিটা তৈরি করবেন। তো এবার আসি, ফেলে মুজারিটা আমরা তৈরি করবো কিভাবে সেই নিয়মটা একটু আমরা শিখবো। তো এখন আমরা ফেলে মুজারিটা শিখতে হলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফেলে মাদি থেকেই আমাদের ফেলে মুজারিটা শিখতে হবে, ফেলে মাজি থেকেই ফেলে মুজারিটা তৈরি করতে হবে। তাহলে এখন এখানে ফেলে মাজিতে যদি আমরা বলি, এক নম্বর সিগাতে আমি দেখাই, ফাআলা, ফাআলা দেওয়া আছে। এটা থেকে কিভাবে ফেলে মুজারি তৈরি করব, শর্ট টেকনিক আমরা শিখবো। আমরা বেশি ঝামেলা করবো না, বইয়ের মতো মানে এক গাদা পড়া আমরা পড়বো না, এক গাদা পড়া আমরা কখনোই পড়বো না। আমরা শিখবো শর্ট টেকনিকে, কিভাবে করা যায় আমাদের যেন সবাই পারি। আমরা যারা মাদ্রাসার ছাত্র আছি, মাদ্রাসা ছাড়া যারা আছে, জানি সবাই এই জিনিসটা বুঝতে পারি কিভাবে তৈরি করতে হয় আরবি ভার্ব বর্তমান ও ভবিষ্যতে, সেই জিনিসটা আমরা শিখবো। এখন সেই জিনিসটা আমরা তৈরি করতে যাই, দেখি কিভাবে তৈরি করি। এটা অতীতকালে, এটা আমরা সবাই জানি, এবং আমরা যারা এই ভিডিও এর আগের ভিডিওগুলো দেখেছি অতীতকালে, ইনশাল্লাহ সেখান থেকে সবাই ক্লিয়ার হয়ে গেছে কিভাবে এটা অতীতকাল। এবং এটা কি মারুফে আছে না মাজহুলে আছে সেটা আমরা বলতে পারি, এটা কি নফিতে আছে না ইসবাতে আছে সেটা আমরা বলতে পারি, ঠিক না? সেটা আমরা ওখান থেকে শিখেছি। তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে এটাকে কিভাবে আমরা ফেলে মুজারি বানাবো, এটাকে কিভাবে আমরা ফেলে মুদারি বা মুজারি দুইটাই বলা সঠিক। মুদারি বানাবো না মুজারি বানাবো, একই কথা। তাহলে কিভাবে বানাতে হয় দেখেন, শুরুতে আমরা এই ফা লিখলাম, ফা লেখার পরে আইন লিখলাম, তারপর লাম লিখলাম। তারপরে কথা হচ্ছে, সর্বপ্রথম যে কথা হচ্ছে অতীতকালের, মানে অতীতকাল কিভাবে বর্তমান ভবিষ্যতে রূপান্তর করতে হলে প্রথম নিয়মটা হচ্ছে আমরা শেষ বর্ণে পেশ দিয়ে দিব। অতীতকালে শেষ বর্ণে জবর ছিল, আর বর্তমান ভবিষ্যতে শেষ বর্ণে পেশ হবে। এই কথাটা আপনি আগে নেন, এই কথাটা আপনি আগে নেন। হ্যাঁ, এক একজন এক একভাবে বলে, তবে আমার সিস্টেমটা আমি বলি আগে এটা নেন। তাহলে কারণটা কি, শেষ বর্ণটা আপনাকে কাল চিনাতে সাহায্য করে, শেষ বর্ণটা আপনাকে কি চিনাতে সাহায্য করে, বর্তমান না ভবিষ্যৎকাল, সে কাল চিনাতে সাহায্য করে। তো এটা হচ্ছে সেটা। তাহলে এখন এখানে এটা বর্তমান ভবিষ্যৎ সেটা কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, এই বর্তমান ভবিষ্যৎ বানাতে গেলে আরো কিছু নিয়ম আপনাকে জানতে হবে, আরো কিছু কাজ করতে হবে। সেই কিছু কাজটা হচ্ছে, শুরুতে আপনি চারটা নিদর্শন আছে বর্তমান ভবিষ্যৎ বানাতে, চারটা নিদর্শন, হয়তো ইয়া, হয়তো তা, হয়তো নুন, হয়তো আলিফ। এটা আমি বলছি, এটা আমি একে দেখাচ্ছি। তাহলে প্রথমে এই জিনিসটা লাগবে। আচ্ছা, এটাকে মারুফে বানাবো না মাজহুলে বানাবো সেটাও এখন প্রশ্ন আসবে, ঠিক আছে? এখন আমি এটা মারুফে বানাতে চাচ্ছি, এটা আছে মারুফে, আমি এটা বানাতেও চাচ্ছি, বর্তমান ভবিষ্যৎ শব্দটাকে বানাতে চাচ্ছি মারুফে। অতীতকালের এই শব্দটা আছে কি মারুফে, অতীতকালের এই শব্দটা আছে কি মারুফে, সেই শব্দটাকে আমি মারুফি আবার বর্তমান ভবিষ্যতে বানাবো। তাহলে কি কাজ করতে হবে, প্রথমে এই যে ইয়াটা যুক্ত করলাম না, এটাকে বলা হয় আলামতে মুদারি, এটাকে কি বলা হয় আলামতে মুদারি, এটাকে কি বলা হয় আলামতে মুদারি, মুদারিয়া। এই নামটা আমরা মনে রাখবো, আলামাতে মুদারি। প্রথম যে এই অতীতকালের যে শব্দটা আছে, অতীতকালের যে ভার্বটা আছে, সেই ভার্বের শুরুতে একটা ইয়া যুক্ত করছি।
সেই ইয়াটাকে বলবো আমরা আলামতে মুদারি। এখন এটা ইয়া হয়েছে, আবার তাও হতে পারতো, তাও আলামতে মুদারি হবে। এটা আবার নুনও হতে পারতো, তাও আলামতে মুদারি হবে। এই ইয়াটা আবার আলিফও হতে পারতো, সেটাও কি আলামতে মুদারি হবে। তাহলে এখানে মূল অক্ষর কি ফা আইন লাম, এই যে ফা আইন লাম, এই মূল তিনটা অক্ষর, সেই মূল তিনটা অক্ষরের শুরুতে একটা আলামতে মুদারি যুক্ত করা হয়েছে। এই আলামতে মুদারিটা যুক্ত করার কারণে এটা এখন বর্তমান ভবিষ্যতের জন্য আরো কনফার্ম হয়ে গেল, এটা বর্তমান ভবিষ্যতের জন্য আরো কনফার্ম হয়ে গেল যে এই শব্দটা আসলেই 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 বর্তমান ভবিষ্যতে, আসলেই এটা বর্তমান ভবিষ্যতের। তাহলে আলামতে মুদারিতে কি দেব, এখানে মারুফ বানালে এই কথাটা ফিক্সড, মারুফ বানাতে হলে আলামতে মুদারি অবশ্যই অবশ্যই জবর। হ্যাঁ, আমরা যখন বাপ করব তখন দেখবো এখানে পেশ হয়ে গেছে, সেটা আমাদের পরবর্তী আলোচনা আসবে। হ্যাঁ, তাহলে এখন প্রথম অক্ষরে কি দেব, জবর দেব। দ্বিতীয় অক্ষরে এই যে ফা কালিমা, প্রথম যে অক্ষরটা সেটাকে আমরা কি জানি বলি, ফা কালিমা। ফা কালিমাতে কি করব, সাকিন করব। আইন কালিমাতে কি করব, জবর, জের, পেশ। কারণ কি আমরা মারুফে আছি, কারণ কি আমরা মারুফে আছি। অতীতকালের মারুফে আইন কালিমাতে জবর, জের, পেশ তিনটা জিনিসই দেওয়া জায়েজ ছিল, তিনটা জিনিসই দেওয়া জায়েজ ছিল। এখানের ক্ষেত্রেও তিনটা জিনিস দেওয়া জায়েজ। তাহলে এটা কি, এটা আমরা কিছুক্ষণ পরে বলবো বাব অনুসারে। এটা কি বলবো, আইন কালিমাতে বাব অনুসারে। আমরা এখন সে কঠিন কথায় না যাই, আমরা এখন বলবো তিনটা দেওয়াই জায়েজ আছে, তিনটা দেওয়াই জায়েজ আছে, যে কোনো একটা দিলেই হবে। সেটা আমরা আরেকটু পরে ক্লিয়ার হবে, এটা বাব অনুসারে। এটা কি বাব অনুসারে, সেটা পরে। তাহলে এখন আমরা কি শিখলাম, অতীতকালে ছিল এটা ফাআলা বা ফাইলা বা ফাউলা, সেখান থেকে কি হলো ইয়াফ আলু বা ইয়াফ ইলু বা ইয়াফ উলু। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে তৈরি করলাম, অতীতকালের শব্দ ছিল, অতীতকালের শব্দটাকে প্রথমে নিলাম, নেয়ার পর কি করলাম, শেষ বর্ণে পেশ দিয়ে দিলাম। তার মানে এটা বোঝা গেল এটা অতীতকাল নাই, এখন আর এখন বর্তমান ভবিষ্যৎ হয়ে গিয়েছে। জবরটা, এই জবরটা শেষ বর্ণের জবরটা অর্থাৎ লাম কালিমার জবরটা যখন এখানে এসে বর্তমান ভবিষ্যতে লাম কালিমাটা যখন পেশ হয়ে গেল, তখন বুঝলাম কি এটা বর্তমান ভবিষ্যতে চলে এসেছে, এটা এখন আর অতীতকালে নাই। তাহলে আবার এটাকে আরো প্রুফ করার জন্য, এটাকে আরো ফিক্সড করার জন্য আমরা কি করলাম, শুরুতে আরেকটা চিহ্ন নিয়ে আসলাম, বর্তমান ভবিষ্যতের চিহ্ন। এটা কিসের চিহ্ন, বর্তমান ভবিষ্যতের চিহ্ন। বর্তমান ভবিষ্যৎটাকে আরো কনফার্ম করার জন্য, বর্তমান ভবিষ্যৎটাকে একেবারে ফিক্সড করার জন্য শুরুতে একটা আলামতে মুজারি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেটাকে এই ফা কালিমার শুরুতে যুক্ত করে দিলাম। ফা কালিমার শুরুতে যুক্ত করে দিয়ে সেটাকে মারুফ বানানোর জন্য আলামতে মুজারিতে জবর দিলাম। ফা কালিমাকে সাকিন করলাম, আইন কালিমাতে তিনটা থেকে যে কোনো একটা নিলাম, শেষ বর্ণে তো পেশ। অতীতকাল বোঝানো, বর্তমান ভবিষ্যৎ বোঝানোর জন্য শেষ বর্ণে পেশ, বর্তমান ভবিষ্যৎ বোঝানোর জন্য শেষ বর্ণে পেশ। তবে আমরা এটা তো কনফার্ম হয়েছে যে শুরুতে যে জিনিসটা যুক্ত করছি সেটাকে আমরা কি বলবো, আলামতে মুজারি। সেটাকে আমরা কি বলবো, আলামতে মুজারি। তো এবার আসি আমরা 14টা সিগা দেখবো। এবার আমরা 14টা, আমরা তো বেসিক শিখে গেলাম, ঠিক না? আমরা বেসিক নিয়মটা শিখে গেলাম যে আসলে কিভাবে অতীতকাল থেকে বর্তমানে ভবিষ্যতে সিগা বানানো হয়। তাহলে এখন যদি আমরা এখানে দেখি 1 নম্বরে যে শুরুতে ছিল, এটা হবে ইয়াফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলু, আইন কালিমা আমি জবর নিলাম। 2 নম্বরে ইয়াফ আলা নি। 3 নম্বরে ইয়াফ আলু না। 4 নম্বরে তাফআলু। এখানে একটা জিনিস আমরা এখন ক্লিয়ার হব, একটু চাপিয়ে লিখি, তাফআলু। 5 নম্বরে তাফআলানি। 6 নম্বরে ইয়াফআলনা। আচ্ছা, এখানে প্রথম তিনটা কি পুরুষ, এখানে প্রথম তিনটা কি পুরুষ, গয়েবের, পুরুষ অনুপস্থিত, অনুপস্থিত। এখানে তিনটা কি স্ত্রী, অনুপস্থিত। ঠিক আছে, স্ত্রী অনুপস্থিত। আচ্ছা, আমরা মোট আরবি ভাষার যে সিগা, আরবি ভাষার যে ভার্ব এর রূপান্তর, ভার্বের রূপান্তর, আরবি ভাষায় ভার্বের রূপান্তর হয় 14টা।
সেটা তো আমরা শুরুতে বেসিকই বলেছি, ঠিক না? আরবি ভাষার রূপান্তর হচ্ছে 14টা। সেই 14টার মধ্যে আমরা জানি যে প্রথম 6টা হয় অনুপস্থিত বা থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ এক বচন, দ্বিবচন, বহু বচন হিসেবে হয়, ঠিক না? এটা তো আমরা বেসিকে শিখে এসেছি, এটা আমাদের আলহামদুলিল্লাহ ঝামেলা নাই। ঠিক সেম প্রসেসটা এই অতীতকাল থেকেও যেরকম শিখেছি, এটা বর্তমান ভবিষ্যতে অর্থাৎ মুজারিতেও সেম দ্যাট প্রসেস। তো এই প্রসেসটা আমরা এখানে ফলো করব। তো এখন প্রথম 3টা হচ্ছে যে আপনার কয়েবের, দ্বিতীয় 3টা হচ্ছে গয়েবের। প্রথম 3টা হচ্ছে পুরুষের, দ্বিতীয় 3টা হচ্ছে স্ত্রী। প্রথম 3টা পুরুষের, 1 নাম্বারটা হচ্ছে এক বচন, পুরুষের এক বচন। সে, সে করছে বা করবে, সে করছে বা করবে, দুটো অর্থ থাকবে, করছে বর্তমান বা করবে ভবিষ্যৎ, ঠিক আছে? এরপরে ইয়াফা আলানি, তারা দুজন পুরুষ করছে বা করবে, তাহলে ইয়াফা আলানি আমরা ব্যবহার করব। তারপর ইয়াফা আলুনা, তারা সকল পুরুষ, এখানে বহু বচন বোঝানো হচ্ছে। ইয়াফা আলুনা, তাহলে সিগাটা চিনবো কিভাবে? ইয়াফা আলুন, কোন সময় আমরা এগুলো পড়ি, প্রচুর পড়ি, মিনুন। তাহলে ইয়াফা আলুনা, এই যে পড়ছি, তারা সকল পুরুষ করছে বা করবে, এটা আমরা এখান থেকে শিখলাম। তারপরে তাফা আলু, সে একজন স্ত্রী করছে বা করবে, সে একজন স্ত্রী করছে বা স্ত্রী। এখন যদি অনুপস্থিত কোনো মহিলাকে বুঝে, কোনো অনুপস্থিত কোনো মহিলা যদি কাজটা করে, তাহলে তার জন্য এই 1 নাম্বার এটা ব্যবহার করব। যদি দুজন মহিলা কাজ করে অনুপস্থিত, তারা দুজন স্ত্রী কাজ করলো, তাহলে এই যে তাফা আলানি এটা ব্যবহার করব। আর যদি অনেক মহিলা কাজ করে, যে তারা সকল মহিলা এই কাজটা করেছে, তারা সকল, তাহলে এটা হবে। আমরা প্রথমেই শুরু করেছি কি মারুফ দিয়ে, মারুফের গঠনটা কি? এই যে মারুফের গঠনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। শুরুতে আলামতে মুদারিতে জবর, ফাঁকালিমা সাকিন, আইন কালিমা জবর জের পেশ, এবং শেষ বর্ণে পেশ, তাহলে এরকম ভাবে। আর এইখানে এই যে শেষে যে ওয়াও, আলিফ নুন, এই শেষ বর্ণে পেশ হচ্ছে না, এগুলো কেন? এগুলো আপনার বচনের কারণে পরিবর্তন হচ্ছে, এগুলো শেষে বচনের কারণে পরিবর্তন হচ্ছে। কিন্তু বেসিক অনুসারে আপনার প্রথমটায় পেশ আছে, শেষ বর্ণে পেশ, তাহলে এখানেও এই দেখেন এটাও শেষ বর্ণে পেশ আছে। কিন্তু এগুলোতে কেন পেশ নেই, এগুলো আপনার বচনের কারণে পেশটা রূপান্তরিত হয়ে যাচ্ছে। পেশ আছে, পেশ ঠিকই আছে, কিন্তু এটা রূপান্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ জবর দেখতে পাচ্ছি, কি বলবো? ইয়াফআলানি, লামে জবর পড়বো, ঠিক না? কিন্তু এখানে পেশই আছে, কিন্তু এই এই তাসনিয়ার নুন আসার কারণে, এরপরে আলিফ আসছে, একটা আলিফের কারণে এই জবরটা আসছে আলিফকে পড়ার জন্য, তা ফাআলা ইয়াফআলানি হয়ে গিয়েছে। তো এরকম কিছু বিষয়। আচ্ছা, তাহলে আমরা এই গয়েবের 6টা এখান থেকে ভালো করে বুঝতে পেরেছি, আশা করি আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশন আছেই। আচ্ছা, এবার আমরা শিখবো হাজরের 6টা। আচ্ছা, হাজরের 6টা কি, তার আগে আমি আরেকটু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। আচ্ছা, এখানে আমি ইয়া যুক্ত করলাম, এখানে আমি তা যুক্ত করলাম, আবার এখানে ইয়া যুক্ত করলাম। আপনার প্রশ্ন, এবার প্রশ্ন, আচ্ছা কখন ইয়া যুক্ত করব, কখন তা যুক্ত করব, কখন আলিফ যুক্ত করব, কখন নুন যুক্ত করব? সিম্পল একটা কথা, আপনি বর্তমান ভবিষ্যতে অতীতকালের সিগাকে যদি আপনি বর্তমান ভবিষ্যতে বানাতে চান, অতীতকালের ভার্ব বা সিগাকে বর্তমান ভবিষ্যতে বানাতে চান, তাহলে 4টা আলামত আছে, মানে 4টা নিদর্শন আছে, 4টা চিহ্ন আছে। সেই 4টা চিহ্ন অতীতকালের সিগার শুরুতে যদি যুক্ত করে দেওয়া হয়, তাহলে ওটা কনফার্ম হয়ে যাচ্ছে যে এটা বর্তমান ভবিষ্যতে সিগা হয়ে গিয়েছে। আপনার অতীতকালের শব্দকে, অতীতকালের ভার্বকে আপনি বর্তমান ভবিষ্যতের কি বানাতে চাচ্ছেন? ভার্ব বানাতে চাচ্ছেন, বর্তমান ভবিষ্যতের ভার্ব বানাতে চাচ্ছেন। তাহলে কি করতে হবে? ওই 14টা সিগার শুরুতে আপনার মুদারিয়ের 4টা চিহ্ন আছে, মুদারিয়ের 4টা চিহ্ন বা আলামত আছে, সেই 4টা চিহ্নকে ব্যবহার করতে হবে 14টা সিগার শুরুতে। অতীতকালের 14টা সিগার শুরুতে ওই 4টা চিহ্ন ব্যবহার করতে হবে। এখন কোথায় কোথায় কার কার সাথে কি ব্যবহার করব, কোথায় কোথায় এবং কার কার সাথে কি ব্যবহার করবো, একটা প্রশ্ন আসে না? হ্যাঁ, আসে। আপনি সবসময় খেয়াল রাখবেন, ইয়া 4 জায়গায় ব্যবহার হয়। আলামতের যে চিহ্নটা, মুদারিয়ের যে চিহ্নটা, মুদারিয়ের যে 4টা চিহ্ন, সেই 4টা চিহ্নর মধ্যে 4টা চিহ্নর মধ্যে ইয়া যেটা আছে, প্রথম চিহ্ন যদি বলি আমরা ইয়াকে ধরি, তাহলে ইয়া 4টা জায়গায়। তাহলে আমি একটু লিখে দিই, আলামতে মুদারি 4টা। আলামতে মুদারি 4টা, আলামতে মুদারি 4টা। এই জিনিসটা আপনাকে লিখে দিলে আপনার সহজ হবে। এই 4টা কি কি? ইয়া, তারপরে
তা, তারপরে আলিফ, তারপরে নুন, এই চারটা। এটাকে একসাথে আপনি বলতে পারেন আতাইনা। আ তাই না, আ মনে রাখার জন্য, তাই না, আতাইনা। আতাইনা হচ্ছে এই আলামতে মুদারি। আতাইনার প্রথম অক্ষর হামজা, তা, ইয়া, নুন। হামজা, তা, ইয়া, নুন, এই চারটা অক্ষর আপনি অতীতকালের সিগার শুরুতে ব্যবহার করবেন। এই চারটা অক্ষর অতীতকালের সিগার শুরুতে ব্যবহার করবেন। ব্যবহার করে অতীতকালের সিগাটাকে বর্তমান ভবিষ্যতের জন্য কনফার্ম করে দেবেন যে এটা অবশ্যই 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 এটা বর্তমান ভবিষ্যৎকালের সিগা, অর্থাৎ ভার্ব। তাহলে এই যে আমরা শিখলাম, এই ইয়াটা ব্যবহার হয় চারটা সিগার শুরুতে, ইয়াটা ব্যবহার হয় চারটা সিগার শুরুতে, তাটা ব্যবহার হয় আটটি সিগার শুরুতে, আলিফটি ব্যবহার হয় একটি সিগার শুরুতে, নুনটি ব্যবহার হয় একটি সিগার শুরুতে। তাহলে আমরা হিসাব করি, মোট সিগা কয়টা? 14টা। অতীতকালের মোট সিগা কয়টা? 14টা। অতীতকালের মোট সিগা কয়টা? 14টা। তার মধ্যে থেকে এই যে আলামতে মুদারি বা এই মুদারির চিহ্ন ইয়াটা, মুদারির চিহ্ন ইয়াটা যে অতীতকালের ফেলের শুরুতে ব্যবহার হবে, অতীতকালের ফেলের শুরুতে যে ইয়াটা ব্যবহার হবে, সেই ইয়াটা ব্যবহার হয় চার জায়গায়। ইয়াটা ব্যবহার হয় চার জায়গায়। ইয়াটা ব্যবহার হয় চার জায়গায়। তা ব্যবহার হয় 8 জায়গায়। এবং 4 আর 8 কত? 12। এবং আলিফ ব্যবহার হয় এক জায়গায়, তাহলে হলো 13। নুন ব্যবহার হয় এক জায়গায়, এই হলো 14। তাহলে এই 14 জায়গায় কে কোথায় ব্যবহার হবে সেই জিনিসটা আমরা সিগার মধ্যে দেখব। যেরকম ইয়া 4 জায়গায় অলরেডি ব্যবহার হয়ে গিয়েছে। 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত দেখেন শুরুতে ইয়া ব্যবহার হয়েছে, এবং 6 নম্বরেও এসে ইয়া ব্যবহার হয়েছে। তাহলে 1 থেকে 3 এবং 6 নম্বর সিগাতে ইয়া ব্যবহার হয়, তাহলে 4 হয়ে গেছে। আর তা ব্যবহার হয় 8 জায়গায়, তার ভিতর থেকে 2 জায়গায় এখানে পেয়েছি। কত নম্বরে? 4 নম্বরে আর 5 নম্বরে। তা ব্যবহার হয় 8 জায়গায়, তার ভিতরে 4 নম্বরে 5 নম্বরে। ঠিক আছে? তাহলে এই 8 জায়গায় যে আলামতে মুদারি, এই যে আমরা এটা দেখলাম, এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে যে অতীতকাল থেকে বর্তমান বানাতে গেলে এই জিনিসগুলো লাগে। তো এবার আমরা আসি হাজিরের সিগাগুলো লিখি। এটা তো অবশ্যই হয়েছে, ঠিক না? না হলে ভিডিওটা পজ করে আটকে এই জিনিসটা আমরা ভালো করে শিখে নেব। আচ্ছা, মুছিয়ে ফেলি তাহলে, হ্যাঁ? তাহলে এবার আসি, এবার আমরা হাজারের সিগাগুলো দেখব। হাজারের সিগাগুলো তাহলে কিরকম? হাজারের সিগাগুলো যদি এখানে লিখি 7 নম্বরে হবে তাফ আলু, তাফ আলু। আমরা কিন্তু এই সিগা, এই যে বহসটা আমরা এই যে এখন সিগাটা গঠন করতেছি সেটা কিন্তু মারুফে। আমি মারুফ লিখে দিই, মারুফ। ঠিক আছে? এটা মারুফে আছে, এই কারণে আলামতে মুদারিতে জবর। মারুফে থাকলে আলামতে মুদারিতে জবর। ঠিক আছে? আলামতে মুদারিতে জবর। 8 নম্বর সিগা, 8 নম্বর সিগাতে তাফআলানি। তারপরে 9 নম্বর সিগা তাফআলুনা। এই নুনগুলাই জবর হবে, এই নুনগুলাই জবর, এই নুনগুলাই জের। দ্বিবচনের নুনগুলা জের আর বহু বচনের নুনগুলা জবর। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। বহু বচনের নুনগুলাতে জবর আর দ্বিবচনের নুনগুলাতে জের। এই যে জের, এটাই জবর। ঠিক আছে? এটা হবে কিরকম? ইয়াফ আল না, ইয়াফ আল না। ঠিক আছে? ইয়াফ আল না। আচ্ছা, এরপরে আমরা আসি 10 নম্বরে। 10 নম্বরে আবার কি? তাফ আ লি না। এটা এক বচন, কিন্তু এটা জবর। এরপর একটা ইয়া আছে, এটা হচ্ছে স্ত্রী। এটা হচ্ছে স্ত্রীর এক বচন, এটা হচ্ছে স্ত্রীর এক বচন। এটা একটু ডিফারেন্ট ভাবে লেখা হয়েছে, ঠিক না? এটা ডিফারেন্ট। তা ফা লি না। ঠিক আছে? এটা আবার বহু বচন আমরা বলবো না, এটা বহু বচনের নুন না, এটা এক বচনের নুন। এরপরে 11 নম্বরে আলা নি। ঠিক আছে? তাফ আলা নি। ঠিক আছে? এরপরে কি? 12 নম্বর। 12 নম্বরে হচ্ছে তাফা আলনা।
তাফ আল না, এভাবে আমি একটু দেখে নিচ্ছি যে এইগুলো দেখা যাচ্ছে কিনা, একটু দেখে নিই ক্যামেরায় আসছে কিনা সব। হ্যাঁ, সব আসছে, আমরা সব দেখতে পাচ্ছি। তো এখন এই হচ্ছে সিগাগুলো। আমি সবগুলোতে জবরজের দেওয়ার তো দরকার নেই, ঠিক না? আপনারা তো বুঝতে পারছেন, আমি তো বলেই দিচ্ছি কিভাবে কিভাবে মুখে বলে দিচ্ছি, তাই না? এখান থেকে প্রথম তিনটা কি, প্রথম তিনটা হচ্ছে পুরুষ, প্রথম তিনটা হচ্ছে পুরুষ উপস্থিত, প্রথম তিনটা হচ্ছে পুরুষ উপস্থিত, মানে হাজারের সিগা, মানে হাজারের সিগা। দ্বিতীয় তিনটা কি, দ্বিতীয় তিনটা হচ্ছে স্ত্রী উপস্থিত, অর্থাৎ হাজারের সিগা। ঠিক আছে, তাহলে এই মোট হলো 12টা। প্রথম ছয়টা হচ্ছে গয়েবের, দ্বিতীয় ছয়টা হচ্ছে হাজারের, দ্বিতীয় ছয়টা হচ্ছে হাজারের। তাহলে 7 নাম্বার থেকে হাজারের সিগা শুরু হয়, 7 নাম্বার থেকে, 7 নাম্বার থেকে 12 নাম্বার, এভাবে খেয়াল রাখি। সহজে যদি আমরা কতভাবে টেকনিক করে খেয়াল রাখবো, যেভাবে পারি আমরা খেয়াল রাখবো, আমাদের মেইন কথা হচ্ছে এই জিনিসটাকে মাথায় রাখা। তাহলে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে গয়েবের সিগা, 1 নাম্বার সিগা থেকে 6 নাম্বার সিগা হচ্ছে গয়েবের সিগা। তাহলে এখানে প্রথম তিনটা হবে পুরুষের, দ্বিতীয় তিনটা হবে স্ত্রীর, এবং এই 7 থেকে 12 পর্যন্ত এরা হচ্ছে হাজারের সিগা, অর্থাৎ উপস্থিত ব্যক্তিদের সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনদের জন্য 1 থেকে 7 পার্সন, 1 থেকে 12 পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে 7 নাম্বারে হচ্ছে 7 থেকে 9 পর্যন্ত, 7 থেকে 9 পর্যন্ত হচ্ছে পুরুষ, প্রথম তিনটা পুরুষ, দ্বিতীয় তিনটা স্ত্রী, প্রথম তিনটা পুরুষ, দ্বিতীয় তিনটা স্ত্রী, গয়েবের মতো। গয়েবের প্রথম তিনটা পুরুষ, দ্বিতীয় তিনটা স্ত্রী, হাজারের প্রথম তিনটা পুরুষ, দ্বিতীয় তিনটা স্ত্রী। ঠিক আছে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত গয়েবের, 7 থেকে 12 পর্যন্ত হাজারের, এরপরে শেষে থাকে দুইটা, এরপরে শেষে থাকে দুটো। সে দুটো কি, সে দুটো যদি আমরা একটু দেখি, সে দুটো, এটা হচ্ছে 13 নম্বর, সেটা হচ্ছে এই যে আফ আ লু। 14 নম্বর নাফ আ লু। আচ্ছা, এ হচ্ছে 14টা, এ হচ্ছে আমাদের 14টা। এখন আপনি একটু হিসাব করেন, আপনি বলেছিলেন আলামতে মুদরি কয়টা জানি, 4টা, মানে মুদরিয়ের চিহ্ন কয়টা, 4টা, মুদরিয়ের চিহ্ন কয়টা, 4টা বলেছিলেন। সেই 4টা কোথায় কোথায় ব্যবহার হয়, সে 4টা আমরা এখন দেখব, সেই 4টার ব্যবহার দেখব। ঠিক আছে, তাহলে এখানে, এখন যদি আমরা আমরা অলরেডি ইয়ারটা সবাই চিনেছি, 1 থেকে 3 পর্যন্ত ইয়া এবং 6 নম্বরে ইয়া। তাহলে 1 থেকে 3 ইয়া এবং 6 নম্বরে ইয়া, এই ইয়ার ব্যবহার 4টা শেষ। আলামতে মুদারির যে ইয়ার ব্যবহার 4টা, সে 4টা শেষ। তায়ের ব্যবহার 8টা, তায়ের ব্যবহার 8টা। দেখেন হাজারের যতগুলো আছে, হাজারের প্রতিটি সিগাতে তা, তার মানে হাজারের প্রতিটি সিগাতে তা, হাজারের সিগা কয়টা মোট, 6টা, তো 6টায় তা। এবং গয়েবের 2 নাম্বার, গয়েবের কি কি, 4 নম্বর 5 নম্বরে তা, গয়েবের 4 নম্বর 5 নম্বরে তা, এই মোট 8টা। এবং আলিফ ব্যবহার হয় এই একটা, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। আর নুন ব্যবহার হয় একটাই, সেটা হচ্ছে জামা মুতাকাল্লিম। আলিফ ব্যবহার হয় এক জায়গায়, আলিফ ব্যবহার হয় আলামতে মুদারির যে আলিফ, সেটা ব্যবহার হয় এক জায়গায়, সেটা কত, 13 নম্বর সিগায়। এবং নুন ব্যবহার হয় কোথায়, 14 নম্বর সিগায়, অর্থাৎ জামা মুতাকাল্লিমে। ঠিক আছে, এই সিগাগুলোতে আমরা সবাই জানি, কম বেশি বুঝছি। এবার, এবার যদি আপনি এইটার ওজনে, এইটার ওজনে, আপনি যদি এইটার ওজনে আপনাকে যদি মনে হয় আপনি একটা ইয়া বানান, শব্দ বানান, এই 14টার ওজনে আমরা যা করব, এগুলোর ওজনে বর্তমান ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যতের, যেরকম আমি যাব, আমি বাসায় যাব, তাহলে এখানে জাহাবা শব্দের অর্থ যাওয়া, যা হা বা, যাহা বা শব্দের অর্থ সে গেল। ঠিক না, এটাকে এখন আমি বর্তমান ভবিষ্যৎ বানাতে চাই, যে আমি যাব, তাহলে আজ হাবু, আজ হা বু, আমি যাব কোথায়, ফিল বাইতি, বাড়িতে, ফিল বাইতি, বাড়িতে। তাহলে দেখেন, এখন যদি এখন সে যাবে, সে গেলে কি হবে, ইয়াজহাবু, সে গেলে কি হবে, ইয়াজহাবু, কি বলতে হবে, এটা শুরুতে একটা ইয়া যুক্ত করে দেবো, ঠিক না, ইয়াজহাবু, সে যাবে কোথায়, যাবে, ফিল বাইতি, সে বাড়ি যাবে, সে বাড়ি যাবে বা যাচ্ছে, সে বাড়ি যাবে বা যাচ্ছে, বর্তমান ভবিষ্যতে দুটো অর্থ দেবে। তাহলে এরকম ভাবে আমরা যে কোনো শব্দকে আমরা দেখলাম, এটা মুছে দিয়ে অন্য একটা লিখি, আমি অন্য একটা লিখি, যেরকম আমি জানবো, আ লামা, ইয়া আলামু, ইয়া লা
মু, সে জানবে। এখন যদি আমি বলি আমি জানবো, তাহলে কি হবে? আ'লামু, আ'লামু। আমি জানবো, আমি জানছি, আমি জানছি বা জানবো, আমি জানছি বা জানবো, তাহলে এটা আ'লামু বলবো। এখন যদি বলি না আমরা জানবো, তাহলে কি হবে? তাহলে একটু পরিবর্তন বলতে কিছুই না, একটু পরিবর্তন। হুম, শুরুতে একটা নুন যুক্ত করে দেবো। না আ'লামু, আমরা জানবো, আমরা জানছি বা জানবো, আমরা জানছি বা জানবো। এখন বল তুমি জানবে, এই যে এটা বললো তুমি জানবে, তা আ'লামু, ঠিক আছে? তুমি জানবে বা জানছো, তুমি জানছো বা জানবে। এভাবে করে আপনি 14টা সিগা, আমি আরেকটা সিগা লিখে দেখাই। যেরকম নসরা, এটা শুরুতে একটা ইয়া যুক্ত করি, ইয়ান সুরু, ইয়ান সুরু, সে সাহায্য করছে বা করবে, সে সাহায্য করছে বা করবে। এখন কথা হচ্ছে যে আপনি তো পারছেন, বা স্যার আপনি পারছেন, এক একভাবে এক একটা বলছেন, আমরা কিভাবে করব? সিস্টেমটা সহজ, সিস্টেমটা সহজ। কিভাবে সিস্টেমটা? আসুন, এই একটা সিগাকে, এই একটা সিগাকে এই 14টা সিগার ওজনে আপনি পড়ুন। এরপরে আপনি যেটা যার জন্য ব্যবহার করবেন সেটাকে বলুন। যেরকম এই সিগাটাকে যদি আমরা বলি ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা। ইয়ানসুরু সে একজন পুরুষ সাহায্য করছে, ইয়ানসুরুনা তারা দুজন পুরুষ সাহায্য করছে, ইয়ানসুরুনা তারা হ্যাঁ সকল পুরুষ সাহায্য করছে, তানসুরু সে একজন স্ত্রী সাহায্য করছে, তানসুরানি তারা দুজন স্ত্রী সাহায্য করছে, ইয়ান সুরনা তারা সকল স্ত্রী সাহায্য করছে, তানসুরু তুমি একজন পুরুষ সাহায্য করছো, তানসুরানি তুমি তোমরা দুজন পুরুষ সাহায্য করছো, তানসুরুনা তোমরা সকল পুরুষ সাহায্য করছো, তানসুরিনা তুমি একজন পুরুষ, তুমি একজন স্ত্রী সাহায্য করছো, তানসুরানি তোমরা দুজন স্ত্রী সাহায্য করছো, তানসুরিনা তোমরা সকল স্ত্রী সাহায্য করছো, আনসুরু আমি সাহায্য করছি, আমি একজন স্ত্রী বা পুরুষ সাহায্য করছি, এটা স্ত্রী পুরুষ দুটোটাই থাকবে। আনসুরু আমরা দুজন স্ত্রী, একজন স্ত্রী বা পুরুষ সাহায্য করছি, তানসুরু আমরা অনেক সংখ্যক, নানসুরু মানে আমরা অনেক সংখ্যক পুরুষ বা স্ত্রী সাহায্য করছি বা করব। বুঝতে পেরেছি? ঠিক জাহাবা দিয়ে ব্যবহার যখন বললেন আপনি ইয়াজহাবু, সেই ইয়াজহাবুটা যদি আমরা এখানে লিখি ইয়াজহাবু, হুম, একই রকম একই সিস্টেম। বরং ইয়াজহাবু সে একজন পুরুষ যাবে বা যাচ্ছে, যাচ্ছে বা যাবে। ইয়াজহাবানি তারা দুজন পুরুষ যাচ্ছে বা যাবে। ইয়াজহাবু না তারা সকল পুরুষ যাচ্ছে বা যাবে। তাজহাবু সে একজন স্ত্রী যাচ্ছে বা যাবে। তাজহাবানি তারা দুজন স্ত্রী যাচ্ছে বা যাবে। ইয়াজহাবনা তারা সকল স্ত্রী যাচ্ছে বা যাবে। তাজহাবু তুমি একজন পুরুষ যাচ্ছ বা যাবে। যাও বা যাবে, যাও যাচ্ছ, বা যাবে। তারপরে তাজহাবানি তোমরা দুজন পুরুষ যাও বা যাচ্ছ বা যাবে। তাজহাবুনা তোমরা সকল পুরুষ যাচ্ছ, যাও বা যাবে। তাজহাবিনা তুমি একজন স্ত্রী যাও, যাচ্ছ বা যাবে। তাজহাবানি তোমরা দুজন স্ত্রী যাচ্ছ বা যাবে। তাজহাবনা তোমরা সকল স্ত্রী যাচ্ছ বা যাবে। আজহাবু আমরা একজন পুরুষ বা স্ত্রী যাচ্ছি, আর নাজহাবু আমরা একজন পুরুষ, আমরা সকল পুরুষ বা স্ত্রী যাচ্ছি বা যাব। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আপনি এখন যেরকম ব্যবহার, হুজুর আমি তো এটা না হয় বুঝলাম সিস্টেমটা এভাবে করে করতে হবে, এখন কার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব? হুম, এখন আমি যেরকম দুজন পুরুষ যাচ্ছে, আমি তাদেরকে দেখছি যে দুজন ছেলে যাচ্ছে, এখন তার জন্য কোন সিগাটা ব্যবহার করব? তারা দুজন ছেলে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, ঠিক না? তারা দুজন ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা, তারা বলেছি না, তারার জন্য কোন সিগাটা? এই যে তারা দুজন ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে কি বলবো? তাজহাবানি ফির তাজহাবা রাস্তা দিয়ে, ঠিক না? তাজহাবানি রাস্তা, আমি এটাকে ভুলে গেলাম, সরি, এই মুহূর্তে খেয়াল আসতেছে না। হ্যাঁ মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ফির তরিক, ফির তরিক মানে তরিকে, তাই না? কি বলবো? তাজহাবানি ফির তরিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তারা দুজন ছাত্র। তাহলে এখন কি বলবো? তারা দুজন ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে কি বলবো? দুজন ছাত্র যদি বলি তাহলে এই সিগাটা ব্যবহার করব। আর যদি তারা দুজন হেঁটে যাচ্ছে তাহলে এটা ব্যবহার। এখন আমরা নাহুতে যখন আবার শিখবো ফেল এবং ফাইলের ব্যবহার, তখন আমরা এই জিনিসটা শিখবো যে কেন আমরা তারা দুজন ছাত্র হেঁটে যাচ্ছে
এই সিগাটা ব্যবহার করলাম না, এটাকে কেন করলাম সেটা আমরা ইনশাল্লাহ নাহু কোর্সে আসতেছে আপনাদের জন্য। সেই নাহু কোর্সের ভিতরে আমরা ওখানে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব, তখন আপনারা এই জিনিসটার ব্যবহার বুঝে যাবেন যে কিভাবে আমরা করছি। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম কিভাবে ফেলে মুজারির সিগাগুলোকে ব্যবহার করতে হয়। হ্যাঁ, তাহলে এখন এটা বুঝাতে আমাদের একটা জিনিস কিন্তু অতীতকালের বাকি রয়ে গিয়েছিল। অতীতকালের একটা জিনিস বাকি রয়ে গিয়েছিল, কি ছিল জানি? ইস্তেমরারি, মাজি ইস্তেমরারি। আমরা বলেছিলাম কি, যখন মুজারিটা শিখব তখন আমরা মুজারি শেখার পরে ইস্তেমরারিটা শিখব। আচ্ছা, মুজারি ইস্তেমরারি, মাজি ইস্তেমরারিটা কি? মাজি ইস্তেমরারিটা কি? অতীতকালে কোনো কাজ চলমান ছিল, যেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস বলি। তারা যেরকম বলি, তারা মাঠে খেলতে ছিল, তারা মাঠে খেলছিল, তারা মাঠে খেলতে, তারা বাসায় যাচ্ছিল, আমি দেখতেছিলাম, আমি দেখছিলাম, এরকম বলি না? এরকম অতীতকালে কোনো কাজ চলমান, অতীতকালে কোনো কাজ চলমান বোঝায়, সেটাকে আমরা মাজি ইস্তেমরারি বলি। সেটার সাথে এই মাজি ইস্তেমরারির সিগার সাথে মুজারির সিগার সম্পর্ক, মাজি ইস্তেমরারির সিগার সাথে মুজারির সিগার সম্পর্ক, ঠিক আছে? সেই মাজি ইস্তেমরারিতে মুজারির সিগার ব্যবহার করা হয়েছে, কিন্তু মাজি এর পাঁচ, আর যে বাকি পাঁচটা আছে সেখানে পিওর মাজি এর সিগা ব্যবহার করা হয়েছে। মাদি এর আর যে পাঁচটা সিগা আছে, পাঁচটি বহস আছে, সেই পাঁচটি বহসের ভিতরে মাজি এর পিওর মাজি সিগাই ব্যবহার করা হয়েছে। তবে এই যে মাজি ইস্তেমরারিটা, মাজি ইস্তেমরারির ভিতরে এই মুজারিটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কিভাবে একটু খেয়াল করো, মাজি ইস্তেমরারির সিগার শুরুতে শুধু কানা বসাবো, কানা ইয়া ফালু, কানা ইয়া ফালু। ওই যে বাইদের ভিতর শিখেছিলাম কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, এরকম শিখেছিলাম না? যে সেই 14টাকে আমরা যদি খেয়াল না থাকে, আমরা একটু প্রথম দিকে ভিডিওগুলো দেখে নেবো ইনশাল্লাহ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। পার্ট 2 এর ভিতরে ইনশাল্লাহ আশা করি এখানে আছে, পার্ট 2 বা 3-তে এর ভিতরে আমরা দেখে নেব। মানে ওখানে আমি উপরে লিখেও দিয়েছি মাদি বাইদ পর্যন্ত, ঠিক আছে? ওটা ওখান দেখলে ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে হবে। এখানে শুরুতে কানার ওই সিগাগুলো বসিয়ে যাব, এই 14টা সিগার শুরুতে কানাটা বসিয়ে যাব। কানাটা বসিয়ে দিলে কি হবে? মাজি ইস্তেমরারি হয়ে যাবে। মুজারির সিগার শুরুতে কানা বসিয়ে দিলে কি হয়ে যাবে? মাজি ইস্তেমরারি হয়ে যাবে। অর্থটা হবে কি? অর্থটা হবে অতীতকালের। যদি আমি বলি কানা ইয়ানসুরু, তাহলে কি হবে? সে সাহায্য করছিল বা করতে ছিল। কানা আজহাবু, আমি যাচ্ছিলাম। কানা আনজুরু, আমি মানে কুন্তু আনজুরু, আমি দেখছিলাম। কুন্তু আজহাবু, আমি যাচ্ছিলাম। কুন্তু, হুম এরপর কি বলা যায়? কুন্তু আর কুদু, আমি ঘুমাচ্ছিলাম। কুন্তু আলামু, আমি জানছিলাম। ঠিক না? এরকম করে আমরা 14টা সিগা বলতে পারবো। এখন কার ক্ষেত্রে কার ব্যবহার সেটা আমি কিন্তু বলেছি, যে তারা দুজন ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে দুজন ছেলে হলে কি, তাদের দুজন পুরুষ, ছেলে দুজন কি পুরুষ, তাহলে এই সিগাটা ব্যবহার করব। যে ইয়াফআলানি, কি বলবো? ইয়াফআলানির জায়গায় কি বলবো? ইয়াজহাবানি ফি তারিক, তারা দুজন পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক না? তারা যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে। আবার যদি বলি সে একজন স্ত্রী, সে একজন স্ত্রী দেখছে, সে একজন স্ত্রী আমাকে দেখছে, তাহলে কি বলবো? তানজুরানি, তানজুরুনি, তানজুরুনি, তানজুরুনি। তখন এই আইনে পেশ হবে, তখন এই আইনে আইন কালিমা পেশ হবে। কেন? এটা বাব অনুসারে, কেন এটা বাব অনুসারে, এটা আমরা পরে। তানজুরুনি, তারা, সে একজন স্ত্রী আমাকে দেখছে, তাহলে এই সে যদি হয় তাহলে এটা ব্যবহার করব। তুমি আমাকে দেখছো, তাহলে কি বলবো? পুরুষ হলে এটা তানজুরুনি, তানজুরুনি, তুমি আমাকে দেখছো। এবার তানজুরি না, একজন স্ত্রী আমাকে, মানে একজন মেয়ে আমাকে দেখছে, তাহলে কিভাবে বলবো? তানজুরি নানি, তানজুরি নানি, একজন স্ত্রী আমাকে, একজন মেয়ে আমাকে দেখছে, তানজুরি নানি। বুঝতে পেরেছি? এ হচ্ছে আমাদের মুজারির সিগা এবং মাদি ইস্তেমরারের নিয়মটা আমরা শিখে ফেললাম। তাহলে মাদি ইস্তেমরারের 4টা বহস, সেটা নফি, এই 4টা বহস কি? ইসবাত এর 2টো, নফি এর 2টো। এই মুজারির মাজহুলটা আমরা এখন দেখব, এটা শেষে। আমরা এটা মারুফ দেখলাম, মুজারির মাজহুলটা এখন দেখব। এবং মাজি ইস্তেমরারিটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। মাজি ইস্তেমরারিটা আমি আরেকবার বলছি, মাজি ইস্তেমরারিটা কি হবে? এই মুজারির সিগার শুরুতে কানা এর সিগাগুলো ব্যবহার করতে হবে। এবং এটাকে মাজহুল কিভাবে হবে? মাজহুলটা দেখাচ্ছি, মাজহুলটা হলে হবে। মাজহুলটার গঠন দেখে নেব। এবং নফি হলে কি হবে? কানা সিগার শুরুতে প্রথমেই কানা মা বসবে, প্রথমেই মা বসবে। মা কানা ইয়াফআলু, মা কানা ইয়াফআলানি, মা কানু ইয়াফআলুনা, মা কুনতু
আফআলু এরকম হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? 14টা সিগা এরকম। হ্যাঁ, ইনশাআল্লাহ। এবার আসি, এবার আমরা একটু মাজহুলটা শিখি। এবার একটু মাজহুলটা শিখি। আমরা এই প্রথমে জবরটাকে মুছে দেই। প্রথমে জবরটাকে মুছে দেই। এবার মুজারি মাজহুল কিভাবে গঠন করতে হয় একটা প্রশ্ন থেকে যায় আমাদের মাঝে, ঠিক না? মুজারি মাজহুলটা গঠন করব কিভাবে? হ্যাঁ, মুজারি মাজহুলটা গঠন করব কিভাবে? এখানে একটা কথা আমাদের মাথায় ফিক্সড রাখতেই হবে। মুজারি মাজহুলের ক্ষেত্রে যেরকম অতীতকালের মাজহুলের গঠনের কথা আমরা বলেছিলাম ফিক্সড, অতীতকালের যে মাজহুল ছিল, অতীতকালের যে মাজহুল ছিল সেখানের গঠনটা কি ফিক্সড। ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের, এই কথাটা ফিক্সড। ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের, এই কথাটা ফিক্সড অতীতকালের ক্ষেত্রে। বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে কথাটা ফিক্সড। মাজহুল মানি ফিক্সড, মাজহুল মানি গঠন ফিক্সড, মাজহুল মানি গঠন ফিক্সড, মাজহুল মানি গঠন ফিক্সড। তাহলে কিভাবে আসে? এখন অতীতকালে শিখেছি, এখন বর্তমান ভবিষ্যতেরটা কি হবে? বর্তমান ভবিষ্যতে কি হবে? প্রথমে পেশ, আইন কালিমায় মাস্ট বি জবর। 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 প্রথম অক্ষরে মানে আলামতে মুজারিতে পেশ, আলামতে মুজারিতে পেশ, আলামতে মুজারিতে পেশ, আইন কালিমায় মাস্ট বি জবর। অতীতকালে কি ছিল? জের। অতীতকালে কি ছিল? জের। প্রথমে কি ছিল? ফা কালিমাতে, ফা কালিমাতে পেশ ছিল, আইন কালিমাতে জের ছিল। কোথায়? অতীতকালে। অতীতকালে ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের। আর বর্তমান ভবিষ্যতে কি হলো? আলামতে মুদারিতে পেশ, আইন কালিমা জবর। অতীতকালে জের, বর্তমানকালে জবর। অতীতকালে জের, বর্তমানকালে জবর। ঠিক আছে? তাহলে এই হচ্ছিল। তাহলে কিভাবে বলবো? ইউফআলু, ইউফআলানি, ইউফআলুনা, তুফআলু, তুফআলানি। ঠিক আছে? এখানে তুফআলু, তুফআলানি, ইউফআলনা। তারপরে তুফআলু, তুফআলানি, তুফআলিনা। এই যে আইন কালিমা হচ্ছে আইনটা। তাহলে তুফআলিনা, এরপরে কি? তুফআলানি, তুফআলনা, উফআলু, নুফআলু। এখন এগুলো দিয়ে কিভাবে বানাবো? এটা তো আমরা আশা করি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি না? ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। আর না বুঝলে ভিডিওটা বারবার ইনশাআল্লাহ টেনে দেখবো। আশা করি আমি বুঝিয়ে বলছি আপনাদের সাথে, আমি কথাটা বুঝিয়েই বলছি। একবার না বুঝলে আপনি দ্বিতীয়বার আবার ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কি হবে যে মুজারি মাজহুল বানাবো। মুজারি মাজহুল বানাতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আলামতে মুজারিতে পেশ মাস্ট বি দিতেই হবে। আলামতে মুজারিতে পেশ মাস্ট বি দিতে হবে এবং আইন কালিমাতে জের জবর হবে, জের হবে না। আইন কালিমাতে পেশও হবে না, জেরও হবে না। কি হবে? শুধুমাত্র জবর। এটা ফিক্সড। এটার গঠন কি? ফিক্সড। আচ্ছা, তাইলে এখন যদি নাসরা দিয়ে বলি, নাসরা দিয়ে যদি বলি এখানে হবে, তখন কি হবে? এখানে হবে জবর, এটা হয়ে যাবে পেশ। ইউন সরু। কি হবে? ইউন সরু। ইউন সরু হলে ইউন সরু, ইউন সরানি, ইউন সরুনা, ইউন সরি, ইউন সরু না, এটা তুন সরু, তুন সরানি, ইউন সরনা, তুন সরু, তুন সরানি, তুন সরুনা, তুন সুরিনা, তুন সরানি, তুন সুরনা, তুন সুরু, নুন সুরু। বুঝতে পেরেছি? এভাবে হবে। এই ইয়াজ হাবু দিয়ে যদি বলি, এখন যদি ইউজ হাবু, ইউজ হাবু যদি বলি, ইউজ হাবু, ইউজ হাব, ইউজ হাবু, ইউজ হাবানি, ইউজ হাবুনা, তুজ হাবু, তুজ হাবানি, ইউজ হাবনা, তুজ হাবু, তুজ হাবানি, তুজ হাবুনা, তুজ হাবিনা, তুজ হাবানি, তুজ হাবনা, তুজ হাবু, লুজ হাবু। এখন কথা হচ্ছে, স্যার শিখে গেলাম, আপনি যেভাবে বলছেন পুরো বুঝে গিয়েছি, ঝামেলা নেই। এখন এরকম লক্ষ কোটি যদি আমাকে শব্দ দেওয়া হয়, আমি জিনিসটা আমি যে আমার মন মতো এভাবে ধরে ধরে বানিয়ে আমি যে কোনো অক্ষরে অর্থ বুঝি, আর অর্থ মিলুক আর না মিলুক, কিন্তু আমি 3টে অক্ষর নিয়ে এভাবে বানিয়ে বানিয়ে বলতে পারবো। আরবি ভার্বগুলোকে কীভাবে বানাতে হয় আমি সিস্টেমটা বুঝে গিয়েছি। হ্যাঁ, বললেন। এখন কথা হচ্ছে, আপনি সব বুঝলেন, আপনি কিন্তু বাংলা ভাষী কিংবা আপনি অন্য ভাষী। এখন আপনি আরবি ভাষার অর্থ সম্পর্কে জানতে হবে না? অর্থটাকে যদি আপনি না বুঝেন, আপনি এতটুকু নিশ্চিত থাকেন আপনি আরবি ভাষা সম্পর্কে ভালো ধারণা রাখতে পারবেন। এই সিগাগুলোর যদি অর্থ ভালো করে না বুঝেন, তাহলে আপনি মারুফে কীরকম অর্থ দেয়, মাজহুলে কীরকম অর্থ দেয়, সেগুলো কিন্তু পিছনের ভিডিওতে আমি আলোচনা করেছি। বর্তমান ভবিষ্যতে এখন আলোচনা করব। তাহলে বর্তমান ভবিষ্যতে কি অর্থ দেবে, মারুফে কি অর্থ দেবে,
এবং মাজহুলে কি অর্থ দিলে সেই অর্থগুলো যদি আমরা ভালো করে না বুঝি, কিন্তু এটা এতটুকু খেয়াল রাখবো, তাহলে আমাদের বড় সমস্যা আছে। আমরা কোনো মতেই আরবির অর্থ উঠাতে ভালোভাবে অর্থ উঠাতে পারবো না। আরবির অ্যাকুরেট অর্থ উঠাতে হলে এই সিগাগুলোর অর্থ সম্পর্কে আপনাকে ভালো করে বুঝতে হবে। এগুলো কোনটার অর্থ কিভাবে দিতেছে, মারুফে কিরকম ধরনের অর্থ দেয়, মাজহুলে কি ধরনের অর্থ দেয়, মারুফে কি ধরনের অর্থ দেয়, মাজহুলে কি ধরনের অর্থ দেয়। আমি একটু প্রথমেই মারুফ দিয়ে বলতে চাই, মাজহুলে আছে মারুফ দিয়ে বলতে চাই। মারুফে আপনি বলেছিলেন সে তারা, গয়েব হলে কি জানি বলি আমরা, এই এই ট্রিক্সটা আমি আগে শিখেছি আগের অতীতের ভিডিওতে। মারুফে কি জানি বলবো, অতীত মানে গয়েব হলে অনুপস্থিত বা থার্ড পার্সন হলে সে তারা, সে হলে এক বচন, তারা হলো দুই বচন বা বহু বচন। সে সে করে, সে করছে বা করবে, সে করছে বা করবে, এটা হবে মারুফ। সে করছে বা করবে, তারা করছে বা করবে। হ্যাঁ, হাজির হলে তুমি করছো বা করবে, তুমি করছো বা করবে, আর তোমরা করছো বা করবে, তোমরা করছো বা করবে। আর মুতাকাল্লিম হলে আমি করছি বা করব, আমরা করছি বা করব। এটাই হলো মারুফা। সে তুমি, সে তারা, সে তারা, তুমি তোমরা, আমি আমরা। তখন সাবজেক্টগুলোকে এভাবে ডাকবো, অর্থাৎ যারা কাজ করে এই কাজের কর্তাকে সে তারা, আমি আমরা, তুমি তোমরা, সাবজেক্টদের মানে এই কাজের কর্তাদেরকে এভাবে ডাকা হয়, ঠিক না? সে তারা, আমি আমরা, তুমি তোমরা। কিন্তু মাজহুলের বেলায় ডিফারেন্ট, মাজহুলের বেলায় ডিফারেন্ট। এই যে মাজহুল, মাজহুলের বেলায় তখন কিভাবে ডাকবেন, তাকে তাদেরকে, তাকে তাদেরকে, তোমাকে তোমাদেরকে। এখন কিন্তু তুমি আর নাই, তোমাকে হয়ে গেছে, তুমি তোমাদেরকে, তুমি তোমাদেরকে, ঠিক না? তুমি তোমাকে না, তুমি তোমাদেরকে, তুমি তুমি তোমাদেরকে, তুমি তোমাদেরকে ওখানে মারুফে বলেছিলাম, কিন্তু মাজহুলে কি হবে, তোমাকে তোমাদেরকে, তোমাকে তোমাদেরকে। এরপরে আমাকে আমাদেরকে, আমাকে আমাদেরকে। আর মারুফে কি ছিল, আমি আমরা, আমি আমরা। এই পার্থক্যটা ভালো করে মাথায় খেয়াল রাখতে হবে। মারুফে বলবো সে তারা, তুমি তোমরা, আমি আমরা। মাজহুলে বলবো তাকে তাদেরকে, তোমাকে তোমাদেরকে, তোমাকে তোমাদেরকে, এবং আমাকে আমাদেরকে। এইভাবে সাবজেক্টগুলোকে তখন ডাকা হয়। এরকম আমাকে মারা হয়েছে, এখন যদি বলি আমাকে মারা হয়েছে, আমাকে দেখানো হয়েছে, আমাকে বলা হয়েছে, এটা কি মাজহুলে আছে। এটা কোথায় আছে, মাজহুলে। তাকে বলা হয়েছে, তাকে বলা হয়েছে, তাহলে তাকে সাহায্য করা হয়েছে, তাকে সাহায্য করে, তাহলে কি বলবো, ইউন সরো। তাহলে কি বলবো, ইউন সরো, তাকে সাহায্য করা হয়েছে, ইউন সরো। এই যে মাজহুলের গঠন, মাজহুলের যে গঠনটা দেখতে পাচ্ছি, ইউন সরো, ইউ ফালু, তাকে করা হয়েছে, তাকে করা হয়েছে। আমাদের পিছন ভিডিওগুলো ভালো করে দেখে আসতে হবে, না হয়তো এই বেসিকটা মাথায় থাকবে না। এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই কারণে বারবার দেখতে হবে। তাহলে মারুফে কি হয়, আমি আমরা, তুমি তোমরা, তুমি তোমরা, তুমি তোমরা, তোমাদেরকে না, তুমি তোমরা, সে তারা। এটা হচ্ছে মারুফের সাবজেক্ট, এদেরকে এভাবে ডাকা হয়। কর্তাকে, কাজের কর্তাকে এভাবে ডাকা হয় মারুফে। মাজহুলে কিভাবে ডাকা হয়, তাকে তাদেরকে, তোমাকে তোমাদেরকে, আমাকে আমাদেরকে। বুঝতে পেরেছি? আমি আর বেশি বেরোলাম না, সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আশা করি পিছনের বেসিকগুলো আপনি দেখবেন, ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি আমরা নফি বানাবো কিভাবে। এই সিগাগুলোকে আমরা মারুফের নফি বানাবো কিভাবে। আমরা একটু মারুফ থেকে নফি বানিয়ে আসি, আমরা একটু মারুফ থেকে নফি বানিয়ে আসি, মারুফ থেকে নফি বানিয়ে আসি। মারুফ থেকে নফি বানাবো কিভাবে, কোনো কাজ করব না বেশি, এত কাজ করার সময় নাই, সহজে আমরা কাজ করব। শুরুতে একটা লাজুক করব, আর কিচ্ছু না। অতীতকালে কি যুক্ত করেছি, মা। এটা শুরুতে কি যুক্ত করব, লা। এটা শুরুতে কি যুক্ত করব, লা। এটা শুরুতে কি যুক্ত করব, লা। ঠিক আছে? অতীতকালে নফি বানানোর জন্য, অর্থাৎ নেগেটিভ বানানোর জন্য আমরা মা ব্যবহার করেছি। অতীতকালে যে সিগাগুলো ছিল সেগুলোকে নেগেটিভ বানানোর জন্য আমরা মা ব্যবহার করেছি।
কিন্তু বর্তমান ভবিষ্যতে এই সিগাগুলোকে নেগেটিভ করার জন্য কি ব্যবহার করব? লা। লা মানি না, লা মানি না। তাহলে এখন যদি বলি লা ইয়াফআলু, সে করছে না বা করবে না। লা ইয়ানসুরু, লা ইয়ানসুরু যদি আমি বলি তাহলে কি হবে? সে সাহায্য করছে না, সে সাহায্য করছে না। মারুফ, অর্থগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সে সাহায্য করছে না, ঠিক না? সে সাহায্য করছে না বা করবে না। লা আনসুরু, আমি সাহায্য করছি না বা করব না। লা নানসুরু, আমরা সাহায্য করছি না বা করব না। লা তানসুরু, তুমি সাহায্য করছো না বা করবা না। সহজ। তাহলে আমরা নফি বানানোর ক্ষেত্রে কি ব্যবহার করবো? লা ব্যবহার করবো। কি ব্যবহার করবো? লা। আর মাজহুল বানানোর ক্ষেত্রে কি ব্যবহার করবো? বেশি কিছু না, এই যে পেশ বানিয়ে দিলাম। কি দিব? পেশ বানিয়ে দেবো। তাহলে কি বানিয়ে দেবো? পেশ বানিয়ে দেবো। কি বানিয়ে দেবো? পেশ বানিয়ে দেবো। এই যে লা ইউফআলু, লা ইউফআলু, তাকে, লা ইউফআলু। মাজহুলে কি, মারুফে কি বলেছিলাম? সে। মাজহুলে কি বলেছিলাম? মারুফে কি বলেছিলাম? সে। মারুফে বলেছি সে, মাজহুলে কি বলছি? তাকে। এই যে অর্থগুলো, এই যে অর্থগুলোর পার্থক্য আমি দেখাচ্ছি, এই পার্থক্যগুলো ভালো বুঝতে হবে। সে তাকে, তাকে করা হচ্ছে না বা করবে না। লা ইউফআলু, লা ইউফআলু, তাকে করা হচ্ছে না বা তাকে করা হবে না। লা উফআলু, আমাকে করা হচ্ছে না বা করা হবে না। লা উনসরু, আমাকে সাহায্য করা হচ্ছে না বা করা হবে না। লা নুনসরু, আমাকে সাহায্য করা হচ্ছে, আমাকে না, এখানে আমাদেরকে, সরি, আমাদেরকে সাহায্য করা হচ্ছে না বা হবে না। লা তুনসরু, তোমাকে সাহায্য করা হচ্ছে না, তোমাকে, তুমি না। এবার তুমি করছো না, মারুফে হলো তুমি, মাঝে হলো কি? তোমাকে, তোমাকে সাহায্য করা হচ্ছে না বা হবে না। বুঝতে পেরেছি? একবার না বুঝলে ভিডিওটা বারবার দেখতে হবে। আশা করি এই কথাটা যখন আপনি বারবার একটু মনোযোগ সহকারে দেখবেন, পুরো বিষয়টা আপনার ভিতরে গেঁথে যাবে এবং বসে যাবে। কঠিন কিছু নাই, আরবি ভাষা খুবই সহজ, আপনাকে সিস্টেম বুঝতে হবে। প্রত্যেকটা বিষয়ের একটা সিস্টেম আছে। আমি আপনাদেরকে এখানে যে বিষয়গুলো দেখালাম, বইয়ের গদ বাঁধা যে পড়াগুলো আছে, সেই গদ বাঁধা যে পুরোনো আমলে সেই পড়াটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করিনি। আমি আপনাকে সহজ এবং সবলীল ভাষায় কিভাবে উপস্থাপনা করলে আপনি সহজে বুঝতে পারবেন, আরবি ব্যাকরণটাকে এত কঠিন না, সে জিনিসটা আমি চেষ্টা করেছি। আশা করি আপনি যদি একটু ভালো করে চেষ্টা করেন, আপনি এই বিষয়টাকেই আত্মস্থ করতে পারবেন। কঠিন বিষয় কিছু না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমরা যেন আরবি ভাষাটাকে সহজে বুঝে এবং কোরআনটাকে বুঝতে পারি। ভাই এতটুকু কনফার্ম হয়ে যান, কোরআন সত্য। আমি কিন্তু একজন ফিজিক্সের স্টুডেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্টে আমার পড়াশোনা, কিন্তু সায়েন্টিস্টের অনেক ধরনের মতামত নিয়ে আমি পড়ি, আমি অনেকটা হিমশিম খেয়ে যাই। বাট কোরআন সত্য, এটা বলার অপেক্ষায় রাখে না। কোরআন ইজ প্রুফ, কোরআন প্রমাণিত। একজন সায়েন্টিস্ট, তাদের মাথায় এইভাবে কাজ করবে না। আমিও যে সায়েন্টিস্টের পড়া পড়ছি, আমার মাথায় এইভাবে কাজ করে না, কিন্তু কোরআন যে সত্য এটা সঠিক। কিন্তু আমাদের চিন্তা ওই কেন্দ্রিক না, এতটুকু আপনি নিশ্চিত থাকেন। তাই কোরআনের ভাষাটাকে আপনি বুঝতে হবে, আমার বুঝতে হবে। এই কারণে আপনাদের সামনে এই আরবি গ্রামারগুলো নিয়ে আমি দাঁড়িয়ে গিয়েছি। আমি ইচ্ছা করলে এখানে আমার এই প্লে লিস্টে দেখেছেন আমি এই ম্যাথের ক্লাস দিয়েছিলাম, অর্থাৎ আমার টার্গেট ছিল আমি সায়েন্স নিয়ে কাজ করবো অনলাইনে। কিন্তু যেটা দেখছি আমার দরকার আগে কোরআনের ভাষাটাকে মানুষের সামনে উপস্থাপনা করা, পরবর্তীতে যদি আমার সুযোগ হয় সায়েন্স নিয়ে কাজ করলে আমি কাজ করবো। কিন্তু কোরআনের উপরে আর কিছু, কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সায়েন্স। এই জন্যে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, কোরআনের ভাষাটাকে আমরা বুঝি। আসুন আমরা গ্রামারগুলোকে সহজে শিখি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এ পর্যন্ত। আপনাদের আর কি কি দরকারি ভিডিও লাগবে আপনি অবশ্যই জানবেন। আপনাদের জন্য মিজানটা পুরো ধারাবাহিকভাবে ফুল কোর্স আকারে আমি দিচ্ছি। এটা হচ্ছে আরবি গ্রামার বেসিক লেভেলের যে গ্রামারটা, একবার প্রাথমিক যে গ্রামারটা, আরবি ভাষা শেখার, আরবি ভাষা সম্পর্কে যোগ্যতা, সেই গ্রামারটা নিয়ে আপনাদের সাথে কাজ করছি। এটা হচ্ছে সেই গ্রামার, এটা হচ্ছে সেই মিজান।
এরপরে আমরা ইনশাল্লাহ নাহুকে আবার কোর্স আকারে আপনাদের সামনে তুলে ধরবো। ইনশাল্লাহ আরবি ভাষাটাকে পরিপূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো, কিভাবে আপনি আরবি ভাষাটাকে সহজে শিখতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।